নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের আঙিনায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ, আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পের আঙিনায় আজকে আমরা শুনব শ্রী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের ভৌতিক গল্প মায়াভিলা। আজকে শুনব প্রথম পর্ব। চিৎকার করে কথা বলতে হচ্ছে, সঙ্গে ফ্লোরের ওপর চঞ্চল ঝিকমিকে সাইকোডেলিক লাইট সব শরীরগুলোকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। মাঝে মাঝে সাদা হিমশীতল ধোঁয়া মাটি ফুঁড়ে বেরিয়ে অস্পষ্ট করে দিচ্ছে চারদিক। তার মধ্যে উদ্দাম নেচে চলেছে ছেলে মেয়েগুলো। এই আবহে দেবরাজই বোধহয় একমাত্র সঙ্গীহীন অবস্থায় চুপ করে কোনার একটা সোফায় বসে আছে। কিছুদিন আগে পার্ক স্ট্রিটে একটা কাজে এসেছিল দেবরাজ। কাজটা মিটতে মিটতে দুপুর হয়ে গিয়েছিল। পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের একপাশে কয়েকটা স্ট্রিট ফুডের দোকান আছে, সেখানেই দুপুরে সংক্ষিপ্ত খাওয়াটা সারছিল। হঠাৎ করে সেখানে দেখা হয়ে গিয়েছিল পথ চলতি দই পায়নের সঙ্গে। আরে দেবরাজ, তুই এখানে? দই পায়নেরই আগে চোখে পড়েছিল দেবরাজকে। কলেজ ছাড়ার প্রায় 4 বছর পর দই পায়নের সঙ্গে দেখা। কলেজ ছাড়ার সময় যেমন দেখতে ছিল, এখন দেখতে অনেকটাই বদলে গিয়েছে। চকচকে একটা ঘষা মাজা চেহারা, দামি ব্র্যান্ডেড শার্টের কলার থেকে টাই ঝুলছে, পায়ে চকচকে জুতো। কোথায় আছিস এখন? প্রশ্নটা প্রায় দুজনেই একসঙ্গে করে উঠেছিল। একটাই প্রশ্ন, কিন্তু উত্তরটা দুরকম। দই পায়ন এখন নাকি একটা টিভি চ্যানেলের নিউজ এডিটর, আর দেবরাজ এখন একটা ছোট্ট সাপ্তাহিকের একমাত্র মাইনে পাওয়া সাংবাদিক। মাধ্যমটা আলাদা হলেও খবর নিয়েই দুজনের কারবার। অবশ্য একটা নামী টিভি চ্যানেলের সঙ্গে ছোট সাপ্তাহিকের কোনো তুলনাই চলে না। কিছুক্ষণ খুচরো 2-4 কথার পর দই পায়ন বলেছিল, এভাবে হবে না বুঝলি, জমিয়ে একটা আড্ডা দিতে হবে। সামনে শনিবার ফ্রি আছিস? সেই দিনই ঠিক হয়ে গিয়েছিল আজকের সন্ধ্যেতে ব্লু স্পাইডার ডিস্কো থেকে আসার প্রোগ্রামটা। দই পায়ন বলেছিল ডিস্কোথেকটা নতুন হলেও দারুণ হ্যাপেনিং। শনিবার ও আসে। যা বর্ণনা দিয়েছিল দেবরাজের একটা আগ্রহ জন্মেছিল। আসলে এর আগে কখনো কোনো ডিস্কোথেক দেখেনি দেবরাজ। আড্ডা দেওয়ার অভিপ্রায়ে বেশ ফুরফুরে মেজাজেই সময় মতো ডিস্কো থেকে পৌঁছে গিয়েছিল দেবরাজ। ভেবেছিল অনেক দিন পর দু বন্ধু মুখোমুখি বসে চুটিয়ে আড্ডা হবে। তাছাড়া ওদের সাপ্তাহিক ডিস্কোথেক নিয়ে কখনো কোনো আর্টিকেল লেখা হয়নি। এটা নিয়ে একটা কিছু ফিচার লেখা যায় কিনা সেটাও মাথায় ছিল। ডিস্কো থেকে ঢোকার সময় ছোট্ট একটা সমস্যা হয়েছিল দেবরাজের। ব্যাপারটা জানা থাকলেও খেয়াল ছিল না। কোনো সঙ্গিনী ছাড়া অনেক ডিস্কো থেকেই একা একা ঢুকতে দেয় না। দেবরাজের অবশ্য একটা মুশকিল আসান ছিল, প্রেস কার্ডটা। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের একটা হোটেলের বেসমেন্টে ব্লু স্পাইডার ডিস্কোথেকটা খুব একটা নামই নয়। ঢোকার মুখে সিকিউরিটি নামধারী বাউন্সাররা আটকালেও প্রেস কার্ডটা কাজে দিয়েছিল। ছোট বড় কাগজের বিচার না করে ওরা ছেড়ে দিয়েছিল। ডিস্কোথেকের ভেতরে যখন পা রেখেছিল দেবরাজ, তখনও ফ্লোরে সেরকম নাচ শুরু হয়নি। পানীয়র গ্লাস হাতে নিয়ে ছেলেমেয়েরা নিজেদের মধ্যেই জটলা করে বেশি গল্প করছিল। ডিজে পুরনো দিনের গানের রিমিক্স বাজাচ্ছিল,
এক কোনায় একটা সোফায় চুপ করে বসে চারিদিকে চোখ বোলাচ্ছিল দেবরাজ। দিব্যি লাগছিল, কিন্তু দৈপায়ন যখন এলো মেজাজটা হঠাৎ করেই দমে গিয়েছিল দেবরাজের। দৈপায়নের সঙ্গে একটা মেয়ে, দৈপায়ন যে সঙ্গে করে কাউকে নিয়ে আসবে বলেনি। মেয়েটার সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিল, রুদ্রাক্ষী। আঁটো সাঁটো পোশাকে স্মার্ট ঝকঝকে সুন্দরী মেয়ে। দেবরাজের উল্টো দিকের সোফায় ঘন হয়ে বসেছিল দুজনে। দেবরাজ খেয়াল করেছিল দৈপায়নের পুরো মনোযোগটাই রুদ্রাক্ষীকে ঘিরে। যে উদ্দেশ্যে আসা, সেই পুরনো কলেজের বন্ধুর সঙ্গে আড্ডা মারার কোনো ইচ্ছেই নেই। কিছুক্ষণের মধ্যে দেবরাজ আরও খেয়াল করেছিল দৈপায়নের সঙ্গে রুদ্রাক্ষীর নিজেদের মধ্যে কথাবার্তাগুলো কিরকম যেন খাপ ছাড়া। একটা সময় রুদ্রাক্ষী ওয়াশরুমের দিকে যেতে দৈপায়নকে একান্তে পেয়ে দেবরাজ জিজ্ঞেস করেছিল, মেয়েটাকে কতদিন চিনিস? দৈপায়ন খুব গম্ভীর হয়ে দেবরাজের দিকে তাকিয়ে পাল্টা প্রশ্ন করেছিল, কেন? না মানে, কথা শেষ করতে পারেনি দেবরাজ। এর বেশি খোলসা করে জিজ্ঞেস করলে প্রশ্নটা বোধহয় খুব ব্যক্তিগত হয়ে যেত। দেবরাজকে আড়ষ্ট হয়ে প্রশ্নটা গিলে ফেলতে দেখে হো হো করে হেসে উঠেছিল দৈপায়ন। হা হা, দিন নয়, কত মিনিট জিজ্ঞেস কর। মানে, তুই এখানে ঢোকার আগে খেয়াল করিসনি? কি? হোটেলের এন্ট্রান্সের বাইরের বাঁ দিকটা। দৈপায়নের এরকম হেঁয়ালি করে বলা কথাগুলো কিছুই মাথায় ঢোকেনি দেবরাজের। বাইক চালিয়ে এই হোটেলে এসেছে, হোটেলের পার্কিং লটে বাইকটা রেখে ডিস্কো থেকে এসে ঢুকেছে, সেরকম কিছু চোখে পড়েনি। দৈপায়ন মিটিমিটি হেসে বলেছিল, ওয়ান নাইট স্ট্যান্ড পার্টনার। যা বাইরে যা, ডান দিকটা গিয়ে দেখ, একটু অন্ধকারে সার দিয়ে মেয়েগুলো দাঁড়িয়ে আছে, একটাকে পছন্দ করে নিয়ে চলে আয়। এরা তো সঙ্গে একটা মেয়ে না থাকলে ঢুকতেও দেয় না। কলগার্ল? বিস্মিত হয়ে দেবরাজের মুখে শব্দটা ফুটে উঠেছিল। কলগার্ল বলতে তুই যা মানে বুঝিস, সবাই ঠিক তা নয়। দে ওয়ান্ট সাম মানি অ্যান্ড ফান, কয়েকটা ড্রিঙ্ক, একটু নাচ গানা, সারা সপ্তাহ খাটাখাটি করে একটা মন ভালো করার সময় কাটালি কিছুক্ষণ, তারপর ফেরার পথে মেয়েটা যেখানে চাইবে একটু ড্রপ করে দিলি। হট কম্প্যানিয়ন বলতে পারিস। ইন্টারেস্টেড? চোখ সরু করে তাকিয়েছিল দৈপায়ন। যা বোঝার ততক্ষণে বুঝে গিয়েছিল দেবরাজ। দৈপায়ন যে এভাবে বদলে গিয়েছে জানত না। দীর্ঘশ্বাসটা গোপন করে বলেছিল, না, ইউ ক্যারি অন। ততক্ষণে রুদ্রাক্ষী ফিরে এসেছিল। দৈপায়ন হাত তুলে ওয়েটারকে ডেকেছিল। তারপর দেবরাজের দিকে তাকিয়ে জিজ্ঞেস করেছিল, হুইস্কি চলে তো? না। তার মানে তুই কি এখানে মিল্কশেক খেতে এসেছিস? খিলখিলিয়ে হেসে উঠেছিল রুদ্রাক্ষী। তাতে গলা মিলিয়ে দৈপায়ন বলেছিল, আমার মেমোরি কিন্তু হাতির মতো স্ট্রং। কলেজের ফেয়ারওয়েলের দিন তুই আধ বোতল বিয়ার খেয়েছিলি। দেবরাজকে আর কিছু বলার সুযোগ না দিয়ে দৈপায়ন ওদের জন্য হুইস্কি আর দেবরাজের জন্য বিয়ারের অর্ডার দিয়ে দিয়েছিল। কয়েক পেগ হুইস্কি খাওয়ার পর দৈপায়ন রুদ্রাক্ষীকে নিয়ে ডিস্কো ফ্লোরে নাচতে চলে গিয়েছিল। বিয়ারের মাগে চুমুক দিতে দিতে দেবরাজ মনে মনে ভাবছিল, কিভাবে এখানকার পরিবেশ নিয়ে একটা আর্টিকেল লেখা যায়। ডিজে ক্রমশ একটার পর একটা আরও উদ্দাম গান বাজাতে শুরু করেছিল। বহুদিন পর অল্প বিয়ার খেয়েই একটু ঝিমুনি লাগছিল দেবরাজের। হঠাৎ
একটা গণ্ডগোলের আওয়াজ শুনতে পেয়ে সজাগ হয়ে উঠল। ডিজে গানটা বন্ধ করে দিল। সাইকোডেলিক লাইটটা স্থির হয়ে গেল। কয়েকজন চিৎকার করে উঠল, পুলিশ, পুলিশ! মুহূর্তে একটা হুড়োহুড়ি শুরু হয়ে গেল। সবাই দৌড়াদৌড়ি করে বেরিয়ে যেতে চাইছে। হুড়োহুড়ির মধ্যে দৈপায়ন আর রুদ্রাক্ষীকেও খুঁজে না পেয়ে দেবরাজ চট করে পরিস্থিতি বুঝতে পারল। অন্যায় কিছু করেনি, কিন্তু পুলিশকে এইসব বোঝাবার ঝামেলায় আর যেতে ইচ্ছে করল না। হুড়োহুড়ির মধ্যেই বাইরের পার্কিংয়ে চলে এলো। এদিকটায় পুলিশ আসেনি। দেবরাজ বাইকের কাছে পৌঁছতেই চোখে পড়ল বাইকটার খানিকটা পেছনে একটু অন্ধকারাচ্ছন্ন জায়গায় মাথা নিচু করে একটা মেয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। বাইকে উঠে স্টার্ট করতেই মেয়েটা এগিয়ে এসে বেশ ইতস্তত করে হাতটা অল্প তুলে দেবরাজকে দাঁড়াতে বলল। দেবরাজ দাঁড়াতেই মেয়েটা বেশ ভীতু গলায় বলল, আমাকে আমাকে একটু লিফট দেবেন প্লিজ। এবার মেয়েটাকে ভালো করে লক্ষ্য করল দেবরাজ। মেয়েটা একটা কালো ট্রাউজার আর সাদা শার্ট পরে আছে। দুর্দান্ত ফিগার, এক কথায় চোখ ধাঁধানো সুন্দরী। বিশেষ করে চোখ দুটো এত মায়াবী, একবার তাকালে চোখ ফেরানো যায় না। বুকের ভেতর হৃৎপিণ্ডটা ছলাৎ করে ওঠে। দেবরাজ না বলে থাকতে পারল না। কোথায় যাবেন? এই জায়গাটা থেকে বেরোতে চাই, প্লিজ হেল্প করুন। এরকম একজন সুন্দরীর অনুরোধকে উপেক্ষা করা যায় না। দেবরাজ বলল, উঠে বসুন, আমি সল্ট লেকের দিকে যাব। থ্যাঙ্কস, আপনি যে কী উপকার করলেন, আমাকে পরম আইল্যান্ডে নামিয়ে দিলেই হবে। মেয়েটা দেবরাজের বাইকে উঠে বসল। মিষ্টি একটা পারফিউমের গন্ধ পেল দেবরাজ। গোটা শরীরটায় একটা ভালো লাগার আবেশে জড়িয়ে গেল। বাইকটা চালাতে চালাতে দেবরাজের সাংবাদিক মন থেকে একটা প্রশ্ন উঠে এলো, আপনি নিয়মিত আসেন এখানে? পেছন থেকে উত্তর এলো, না, আজকেই প্রথম। একটু আশ্চর্য হলো দেবরাজ। প্রথম? কার সঙ্গে এসেছিলেন? কিছুক্ষণ চুপ করে থেকে মেয়েটা উত্তর দিল, কারোর সঙ্গে নয়, একা। আবার কিছুক্ষণ চুপ করে থেকে মেয়েটা জিজ্ঞেস করল, আচ্ছা, দৈপায়ন গাঙ্গুলি আপনার বন্ধু? আপনি আপনি চেনেন নাকি দৈপায়নকে? দেবরাজ একটু অবাক হয়ে জানতে চাইল। চিনি, তবে আলাপ নেই। মানে? মেয়েটা শান্ত গলায় বলতে আরম্ভ করল, উনি চ্যানেল ওমেগার নিউজ এডিটর। পরিচয়টা জানি, একটা ব্যাপারে ওর সঙ্গে দরকারি এসেছিলাম। তারপর দেখলাম উনি ওর বান্ধবীকে আর আপনাকে নিয়ে খুব ব্যস্ত। বিরক্ত করিনি, অপেক্ষা করছিলাম যদি বেরোনোর সময় দেখা হয়। তার মধ্যে পুলিশের রেড শুরু হলো। উনিও ওর বান্ধবীকে নিয়ে বেরিয়ে গেলেন। কথা বলার আর সুযোগ হলো না। এরকম সুন্দরী একটা মেয়ে এই রাত্রে একা একটা ডিস্কোথেকের বাইরে দৈপায়নের সঙ্গে দেখা করতে কেন দাঁড়িয়েছিল? বেশ ঘোরালো লাগলো ব্যাপারটা। তবে আজ সন্ধ্যেতে দৈপায়নকে যা দেখেছে তাতে এইটুকু বুঝেছে, কলেজের সেই বন্ধুটা অনেক বদলে গিয়েছে। মেয়েটা যেন দেবরাজের মনের কথাটা বুঝে গেল। নিজের থেকেই বলতে শুরু করলো, ভাবছেন কেন দেখা করতে এসেছিলাম? একটা খবরের ব্যাপারে। যদি উনি ওর চ্যানেলে খবরটা করেন। আসলে শনিবার রাত্রেই আমি একটু সময় পাই।
আচ্ছা, ওই যে গানটা বাজছিল, मैं ता रहना सोनिए तेरे नाल नाल नी, ভালো লাগছিল আপনার গানটা? না, আমার আসলে এখনকার হিন্দি গান বিশেষ ভালো লাগে না। আমার পছন্দ কিশোর, রফি, মুকেশ, পুরনো দিনের গান। কিশোর, রফি, মুকেশ এসব শুনিনি, তবে আমারও পছন্দ পুরনো দিনের গান, অবশ্য ওয়েস্টার্ন। আপনি হয়তো এইসব আর্টিস্টদের নামই শোনেননি। কিশোর, রফি, মুকেশ শোনেনি? মেয়েটার কথায় ক্রমশ আরও বিস্মিত হতে থাকলো দেবরাজ। একসময় জিজ্ঞেস করে ফেলল, কোথায় থাকেন আপনি? অনেক দূরে, জায়গাটার নাম বললে আপনি চিনতে পারবেন না, তবে আমাদের বাড়িটার নাম খুব সুন্দর, মায়া ভিলা। আচ্ছা, আমি কোথায় থাকি জিজ্ঞেস করছেন কেন? আপনি আমাকে বাড়ি পৌঁছে দিতে চান? আমি অবশ্য দইপান গাঙ্গুলিকে আমার বাড়ি মায়াভিলাতেই নিয়ে যেতাম খবরটার জন্য। আপনি এলেও খুব ভালো লাগবে। মেয়েটা ক্রমশ সহজ হয়ে উঠছে। দেবরাজ সতর্ক হল, এসব মেয়েরা গণ্ডগোলের হয়। ইঙ্গিতপূর্ণ কথা বলতে শুরু করেছে। সতর্ক হয়ে কোনো উত্তর না দিয়ে চুপ করে থাকল। পরমা আইল্যান্ডটা দূর থেকে দেখা যাচ্ছিল। দেবরাজের মনে হলো যত তাড়াতাড়ি পারে মেয়েটাকে নামিয়ে দিতে পারলে বাঁচে। পরমা আইল্যান্ডের একটু আগে মেয়েটা দাঁড়াতে বলল। অন্ধকারের মধ্যেই নেমে গিয়ে বলল, থ্যাঙ্কস। মেয়েটার মায়াবী চোখ দুটো আরেকবার দেখে কিছুক্ষণের জন্য যাবতীয় সতর্কতা ভুলে গেল দেবরাজ। ঈষৎ হেসে পড়ল, নো মেনশন। আপনিও তো সাংবাদিক। কি করে বুঝলেন? দেবরাজ আবার অবাক হল। আপনার বাইকে প্রেস স্টিকারটা দেখে। আপনি অবশ্য আমার খবরটা নিয়ে আপনার কাগজে লিখতে পারেন, তাই বলছিলাম আমার বাড়িতে এলে আমার উপকারও হবে, ভালোও লাগবে। দেবরাজ হেসে উঠল, কোথায় দইপায়ন আর কোথায় আমি। দইপায়নের স্যাটেলাইট চ্যানেল, গোটা পৃথিবীতে ওর ভিউয়ারশিপ, আর আমার লোকাল একটা সাপ্তাহিক। এই সপ্তাহ সল্টলেক থেকে আমাদের সম্পাদক মশাই শখ করে বের করেন। মেরে কেটে 800 সার্কুলেশন, যে কোনো দিন উঠে যাবে। দইপায়নের সঙ্গে কথা হলে আপনার কথা বলবো। আপনার নামটা? মায়া। মেয়েটা মিষ্টি হেসে বলল, আপনি খুব ভালো মানুষ। কাজের কোনো ছোট বড় হয় না। আমার মন বলছে আবার আমাদের দেখা হবে। মায়া ভিলা, মেয়েটার বাড়িটা তার মানে ওর নামে। সল্টলেকের দিকে যেতে যেতে দেবরাজের মন জুড়ে গেঁথে থাকল মায়ার পাগল করে দেওয়া মুখটা। মনে হতে লাগলো মায়া যেন এখনো বাইকের পেছনে আছে, মাতাল করা পারফিউমের গন্ধটা নাকে আসছে। মনটা আবার ফুরফুরে হয়ে উঠল। সকাল থেকেই ঝিরঝিরি বৃষ্টি শুরু হয়েছিল। আকাশটাও সেই থেকে ঘন কালো মেঘে অন্ধকার হয়ে আছে। এখন সময়ের আগে এই বিকেলটা মুড়িয়ে ঝুপ করে অন্ধকার হতে আরম্ভ করেছে। ওয়াইল্ড ড্রিমস আনলিমিটেডের প্রোডাকশন ম্যানেজার শ্যামল বড়ুয়া উসখুস করে আরেকবার আকাশের দিকে তাকিয়ে স্ক্রিপ্ট রাইটার রমেন পোদ্দারকে বললেন, ও মশাই, অনেক তো হলো, এবার কিন্তু এই মায়াভিলা থেকে বেরোতে হবেই। আসবার সময় নিজের চোখে দেখলেন তো রাস্তাটা কাঁচা।
গোবিন্দ তখন থেকে বলছে, এরপর জল দাঁড়িয়ে অন্ধকারে গাড়ি আটকে গেলে মহা মুশকিলে পড়ব। রাতটা তখন এখানেই কাটাতে হবে। রমেনবাবু নাকের উপরটা চিপে চোখ বন্ধ করে মায়া ভিলার দোতলার একটা ঘরে বেতের আরাম কেদারায় বসেছিলেন। মান্ধাতা আমলের চেয়ারটার বেতের বুননটা আলগা হলেও এখনো বসার মতো মোটামুটি মজবুত। দুপুরের পর থেকে ফিরে যাওয়ার তারাটা শুধু শ্যামল বড়ুয়া একা দিচ্ছে না, একতলা থেকে ড্রাইভার গোবিন্দও দিচ্ছে। এবার একটা উত্তর দিতে হয়। চোখ বোঝা অবস্থাতেই রমেনবাবু মন্তব্য করলেন, তাহলে তো ভালোই হয়, গল্পটা পুরো দানা বেঁধে যাবে। মানে? শ্যামল বড়ুয়া বিরক্ত হয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আপনি ঠিক কি চাইছেন বলুন তো? সেই কোন সকালে এসেছি, দুপুরে খাওয়া দাওয়া ঠিক মতন হলো না, এই বিশ্রী ওয়েদার, আর আপনার এখনো ভাবনার শেষ হলো না? আরে মশাই, অত ভাবার কি আছে, আমার মাথায় ঢুকছে না। লিখছেন তো এই জায়গাটার ওপর একটা সিনেমার স্ক্রিপ্ট, তার গল্পের প্লট তো আপনাকে সাপ্লাই করা আছে। রমেনবাবু এবার চোখ খুলে চাইলেন। শ্যামল বড়ুয়া একদিকে ঠিক কথাই বলেছে, প্লট নিয়ে ভাবার কিছু নেই, চরিত্রগুলোও বাঁধা, শুধু প্লট থেকে চরিত্রগুলোকে ধরে ধরে স্ক্রিপ্টটা ডেভেলপ করে দিতে হবে। ব্যাপারটা আপাতভাবে সহজ মনে হলেও আরেকটা দিক আছে। একই প্লট থেকে দুজন মানুষ আলাদা আলাদাভাবে গল্পের বিস্তার করতে পারে, ভাবনাটা সেখানে খুব গুরুত্বপূর্ণ। আসলে প্লট থেকে গল্পের দানা কখন জমে উঠবে কেউ বলতে পারে না, একমাত্র লেখকরাই ব্যাপারটা বুঝতে পারে। আর এই বাড়ির মধ্যে আশ্চর্য এক অনুভূতি আছে। গত 3 দিন ধরে প্লটটা নিয়ে রমেনবাবু নিজেকে বাড়িবন্দি করে নাগাড়ে ভেবেছেন। ভাবতে ভাবতে কোথাও খেয়ে হারিয়ে যাচ্ছিল, কোথাও বা ঠিক দানা বাঁধছিল না। আজকে এখানে এসে অদ্ভুত এক উপলব্ধি হচ্ছে। মনে হচ্ছে এই বাড়িটা মায়া ভিলার উপর প্রডিউসারের তৈরি করে দেওয়া গল্পের প্লটটায় কিছু একটা যেন গণ্ডগোল আছে। আসল গল্পটা একটু অন্য রকম হওয়া উচিত। চোখ বুঝলেই সেই গল্পটা মনের মধ্যে একটু একটু করে ফুটে উঠছে। এই জায়গাটায় বসে গল্পটা নিয়ে আর একটু ভাবলেই খাপে খাপে দাঁড়িয়ে যাবে স্ক্রিপ্টটা। পুরো গল্পটা সিন বাই সিন যেন মনের ভেতর ভেসে উঠছে। শ্যামল বড়ুয়া কোনো লেখক নয়, একটা সিনেমা কোম্পানির প্রোডাকশন ম্যানেজার। রমেনবাবু মনে মনে ভাবলেন, ছেলেটা এই অনুভূতির কথা আর কি বুঝবে, সব সময় যেন নিজের মতলবে আছে। বছর 30 বয়স হবে, ছেলেটার ধাতে ধৈর্য নামক বস্তুটা নেই, সব সময় ছটফট করছে। নেহাত প্রডিউসার সৈকত সান্যাল ঠেলে রমেনবাবুর সঙ্গে পাঠিয়েছেন বলে ঠেকায় পড়ে এসেছে, না হলে শ্যামল বড়ুয়া কখনোই এখানে আসতো না। তবে অস্বীকার করা যাবে না, জায়গাটা এমনিতেই বেয়ারা। আসবার সময় রমেনবাবু খেয়াল করেছেন মায়া ভিলায় পৌঁছতে শেষ গ্রামটা পড়েছে অন্তত 1 কিলোমিটার আগে। সেই গ্রাম ছাড়িয়ে তারপর কিছুটা জঙ্গলের মধ্যে দিয়ে মেঠো রাস্তা, গাড়িতে কোনো রকমে আসা যায়। রাস্তাটা এই বাড়িটার পাশ দিয়ে কোথায় চলে গিয়েছে জানা নেই। সকালে এই বাড়িটার একতলার ঘরগুলো ঘুরে দেখতে দেখতে রমেনবাবুর গাটা কয়েকবার ছমছম করে উঠেছিল। মনে হয়েছিল গল্পের সব চরিত্রগুলো যেন গতকাল রাত্রেও এই বাড়িতে ছিল। তারা যেন কিছুক্ষণের জন্য বাড়ির বাইরে গিয়েছে, যে কোনো সময় ফিরে আসবে।
সিঁড়ি দিয়ে উঠে দোতলায় এই একটি মাত্র ঘর খোলা। ভেতরের বাকি ঘরগুলো দেখতে যাওয়ার জন্য একমাত্র দরজাটায় একটা তালা ঝুলছে। খুব ইচ্ছে করছে দোতলার বাকি ঘরগুলো দেখতে। তালাটা কম্বিনেশন লকের, অর্থাৎ নম্বর মিলিয়ে তালাটা খুলতে হবে। রমেনবাবু বেশ কয়েকটা নম্বর মিলিয়ে চেষ্টা করেছিলেন, কিন্তু ঠিক কম্বিনেশনটা হয়নি বলে তালাটা খুলতে পারেননি। একবার অবশ্য শ্যামলকে বলেছিলেন তালাটা ভাঙার জন্য। শ্যামল কিছুতেই রাজি হয়নি, বলেছে পুলিশের পারমিশন না পেলে কোনো তালা ভাঙা যাবে না, কোনো অকারণ ঝুটঝামেলায় সে যেতে চায় না। এছাড়া স্ক্রিপ্টের সিনগুলো লিখতে গেলে শুধু ইনডোর অর্থাৎ বাড়ির ভেতরটা নয়, আশেপাশের বাইরেটাও দেখা দরকার আউটডোরের সিনগুলো লেখার জন্য। এই কথাটাও শ্যামলকে বলেছিলেন। বৃষ্টিটা তখন থেকেই টিপটিপ করে পড়ছিল, তার সঙ্গে স্যাঁতস্যাঁতে এলোমেলো হাওয়া। শ্যামল বড়ুয়া কথাটাকে পাত্তাই দেয়নি, খানিকটা তাচ্ছিল্য করে বলেছিল, আপনার মশাই সিনেমা করা নিয়ে কোনো অভিজ্ঞতা নেই, তাই এসব কথা বলছেন। এসব আর্ট ডিরেক্টর ক্যামেরাম্যানরা ঠিক করবেন। এই যে সামনের জঙ্গলটা দেখছেন, আপনার স্ক্রিপ্টে এই জঙ্গল নিয়ে কোনো সিন থাকলে তার শুটিং হয়তো হবে শান্তিনিকেতনে, আর পেছনের পুকুরটার সিন বারাসাতে। আমাদের আর্ট ডিরেক্টর মৃগাঙ্গদার কাজ আপনি দেখেননি? দরকার পড়লে টালিগঞ্জের মধ্যেই এই মায়াবিলার ভেতরটা যা তৈরি করে দেবে না, তফাৎ করতে পারবেন না। আপনি আপনার কাজটা ঝটপট শেষ করুন। জায়গাটা উফ, আপনি আপনার কাজটা ঝটপট শেষ করুন, জায়গাটা আমার ভালো লাগছে না। কথাটা এখানে আসার পর থেকেই শ্যামল বড়ুয়া বারবার বলেছে। সত্যি কলকাতা থেকে আনা শুকনো প্যাকেট লাঞ্চ ছাড়া খাওয়া দাওয়ার আর কিছুই হয়নি, চা পর্যন্ত নয়। রমেনবাবুও জানেন কাজটা তাড়াতাড়ি শেষ করার জন্য সৈকত সান্যালের কাছ থেকেও একটা ডেডলাইন আছে, আর্টিস্টদের ডেট নেওয়া আছে। এই জায়গাটায় দ্বিতীয়বার আসার আর সময় পাবেন না। একটু ইতস্তত করে শ্যামল বড়ুয়াকে বললেন, একটা কথা জিজ্ঞেস করব? আচ্ছা, অরিজিনাল প্লটটা যিনি লিখতে লিখতে অসুস্থ হয়ে পড়েছিলেন, মানে আমি অসীম ব্যানার্জির কথা বলছি, উনি কি এখানে এসে এক রাত্রি ছিলেন? অসীম ব্যানার্জির ব্যাপারে কোনো কথা বলার ব্যাপারে অতিরিক্ত সতর্ক থাকে শ্যামল বড়ুয়া। আবার এক রাশ বিরক্তি ছড়িয়ে বলল, জানি না, আমার কেমন যেন মনে হচ্ছে ভেতরের ঘরগুলো দেখার জন্য উনি তালাটা খুলতে পেরেছিলেন। দত্তারি, উফ মশাই, আপনার সেই ঘুরে ফিরে এক কথা। অসীম ব্যানার্জি এসে থাকলেও এই তালার কম্বিনেশন নম্বর পাবেন কোথায়? মাথা ঝাঁকাতে থাকলেন রমেনবাবু। আমার মনে হচ্ছে গল্পটা একটু বদলাতে হবে, বিশেষ করে এই বাড়ির মালিক আর বাচ্চা মেয়েটার চরিত্র দুটো। শ্যামল বড়ুয়া মাছি মারার মতো হাতটা নড়িয়ে রমেনবাবুকে থামিয়ে দিয়ে বলল, কোনো চেঞ্জ হবে না, সান্যাল সাহেব বলে দিয়েছেন। অসীমবাবু পাকা লেখক, আপনি নতুন। সান্যাল সাহেবের বলে দেওয়া গল্পের লাইন ধরে স্ক্রিপ্টটা লিখতে না পারলে একটা জিনিস বলছি আপনাকে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিন্তু স্ক্রিপ্ট রাইটারের অভাব নেই। তামিল, মালায়ালাম, তেলুগু ভাষা না বুঝে ডিভিডি দেখে সব গল্প বুঝে যাচ্ছে মশাই, আর আপনি একটা গোদা বাংলায় বলা গল্প বুঝতে পারছেন না। অনেক হয়েছে, চলুন এবার অসীমবাবুর প্লটটা কলকাতার বাড়িতে শুয়ে বসে সারা রাত্রি ধরে যত খুশি ভাববেন। একটু চুপ করে থেকে রমেনবাবু বললেন,
অসীম বাবুর গল্পের প্লটে আছে বাচ্চা মেয়েটা মারা গিয়েছিল, কিন্তু আমার মনে হচ্ছে মারা যায়নি। আচ্ছা, এখানে কি আপনি খুব ক্ষীণ একটা বাচ্চা মেয়ের কান্না শুনতে পেয়েছেন? জায়গাটা এমনিতেই গা ছমছমে। এইসব শুনতে ভালো লাগলো না শ্যামল বড়ুয়ার। মৃদু ধমক দিয়ে আবার তাড়া দিল, না মশাই, হাসি কান্না কিছুই শুনিনি। এসে থেকে শুনছি শুধু আপনার আটভাট। আর শুধু জানি এই বাড়িতে গত 70 বছর চামচিকে ছাড়া আর কেউ বসবাস করেনি। একটু আনমনা হয়ে রমেনবাবু বললেন, সত্যি শুনতে পাননি? উফ, সেই এক কথা। আপনি তো আচ্ছা বোরিং লোক মশাই। শুনুন, আমি ভাটের লেখক নই, একটু কম কল্পনা প্রবণ। চলুন চলুন। আবার কিছুক্ষণ চুপ করে থেকে রমেনবাবু বললেন, আপনার যদি কলকাতায় ফেরার ধারা থাকে আপনি বরং এগিয়ে যান। আপনাকে কথা দিচ্ছি, সৈকত বাবুর গল্পের লাইনেই আমি গল্পটা লিখে দেব। চোখ বড় করে শ্যামল বড়ুয়া বলল, আর আপনি? আমি ভেতর থেকে এখানে থেকে যাওয়ার একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। কিছু একটা যেন পরিষ্কার হয়েও যাচ্ছে না। আমার কথা ভাববেন না, আমি ঠিক বাস ধরে রাত্রির মধ্যে কলকাতা পৌঁছিয়ে যাব। আপনিও কি পাগল হয়ে গেলেন নাকি মশাই? একে এই বৃষ্টি বাদলা, তার উপর এই ভুতুরে বাড়ি, মাইল খানিকের মধ্যে কোনো জনমানুষ নেই। এই বাড়িতে ভূত থাকুক না থাকুক, সাপ খোপ বিছে আছে। রমেনবাবু হাসলেন, ও নিয়ে আপনি চিন্তা করবেন না। আমি বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামে বড় হয়েছি। বৃষ্টি বাদলার মধ্যে জলে জঙ্গলে একা হাঁটার অভ্যাস আছে। তারপর সঙ্গের শান্তিনিকেতনী ঝোলা ব্যাগটা দেখিয়ে বললেন, সঙ্গে টর্চ, জলের বোতল, বিস্কুটের প্যাকেট সব সময় থাকে আমার কাছে। আমি ঠিক ম্যানেজ করে নিতে পারবো। শ্যামল বড়ুয়া ভরসা পেল না। রমেনবাবু এখানে একা একা থেকে হার্ট ফেল করেন বা সাপের কামড়ে মারা যান, সৈকত সান্যাল তাতে মাথা কাটবেন। আরেকবার ছটফট করে উঠল শ্যামল বড়ুয়া। ব্যাপারটা সৈকত সান্যালকে জানিয়ে রাখা উচিত। অভ্যাস মতো পকেট থেকে মোবাইল ফোনটা বার করল। তারপরেই খেয়াল হলো এখানে মোবাইল টাওয়ারের এক দাঁড়ি সিগন্যালও নেই সেই সকাল থেকে। মাঝে মাঝে আকাশে বিদ্যুতের ঝিলিক খেলছে। বৃষ্টিটা বাড়ছে। পাল্লা দিয়ে শ্যামল বড়ুয়ার ছটফটানিটা আরও বাড়ল। বৃষ্টিটা আরও জোরে আসার আগে রমেনবাবুকে বুঝিয়ে সুঝিয়ে বের করে নিয়ে যেতে হবে। কিন্তু রমেনবাবু যেন পণ করে বসে আছেন, কিছুতেই এখন যাবেন না। এমন সময় কড়াত করে একটা বাজ পড়ল, আর তারপরেই বৃষ্টির তোড়টা হঠাৎ করে আরও বেড়ে গেল। ড্রাইভার গোবিন্দ নিচের থেকে উপরে উঠে এসে সাফ জানিয়ে দিয়ে গেল, আমি আর থাকবো না এখানে। আপনাদের যে যাবেন চলুন, যে থাকবেন থাকুন, আমি গাড়িতে গিয়ে স্টার্ট দিচ্ছি। বাইরে যেটুকু আলো ছিল সেটুকুও মরে গেল, আর মায়া ভিলার ভেতরটা তো পুরো অন্ধকার হয়ে গেল। রমেনবাবু শান্তিনিকেতনী ঝোলা ব্যাগটা থেকে একটা মোমবাতি বার করে টেবিলের ওপর বসিয়ে জ্বালানোর চেষ্টা করতে থাকলেন। বাইরে থেকে আসা এলোমেলো হাওয়ায় কিছুতেই মোমবাতির শিখাটা বাগে আনতে পারছেন না। শ্যামল বড়ুয়া সেটা দেখে কড়া গলায় বলে উঠল, এই তাহলে আপনার শেষ কথা?
মোমবাতির শিখাটা হঠাৎ করেই যেন দপ করে জ্বলে উঠল। শ্যামল বড়ুয়ার কড়া গলায় রমেনবাবুও গম্ভীর হয়ে উঠেছিলেন। মোমবাতির কাঁপা হলদে আলোয় সেই মুখটা আরও যেন গম্ভীর দেখালো। শ্যামল বড়ুয়া দেখল রমেনবাবুর চশমার কাঁচে মোমবাতির শিখার পিছনে চোখের মণি দুটো আশ্চর্য রকমের স্থির। শুধু তাই নয়, চশমার কাছে দেখা যাচ্ছে শ্যামল বড়ুয়ার পিঠের দিকের দরজাটা। সেখানে যেন খুব আবছাভাবে ফুটে রয়েছে একটা কিছু। একটা বাচ্চা মেয়ে কি? কানের কাছে একটা অস্পষ্ট ফিসফিসানি কান্নার আওয়াজ। অদ্ভুত একটা গলায় রমেনবাবু বললেন, আমি হয়তো অসীমবাবুর মন গড়া গল্পের চেয়েও ভালো একটা গল্পের স্ক্রিপ্ট লিখে ফেলতে পারি। রমেনবাবুর গলার পাল্টে যাওয়া স্বরটা শুনে শ্যামল বড়ুয়ার শিরদাঁড়া দিয়ে কন কন করে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। চুলোয় যাক প্রোডাকশন ম্যানেজারের চাকরি, প্রাণটা আগে। আর একটাও কথা না বলে হুড়মুড় করে নিচে নেমে এলো শ্যামল বড়ুয়া। ঝড়ের গতিতে গাড়িতে উঠে গোবিন্দকে বললেন, চল। গোবিন্দ শ্যামল বড়ুয়াকে একা দেখে অবাক। জানতে চাইল, আর রাইটার বাবু? মরুক, যা খুশি হোক, তুই এক্ষুনি এখান থেকে বেরিয়ে চল। গোবিন্দ গাড়ি স্টার্ট করল, কিন্তু কৌতূহলের বশে লুকিং গ্লাস দিয়ে একবার মায়া ভিলাটা দেখা আটকাতে পারল না। চোখে পড়ল দোতলার খোলা বারান্দাটা। এই অন্ধকারেও একটা সিলুয়েট। মনে হচ্ছে বারান্দায় বেরিয়ে এসে বৃষ্টি মাথায় নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছেন রাইটার বাবু। রাইটার বাবুই তো, নাকি অন্য কেউ? কোনো মহিলা? পাশে যেন পুতুল কোলে একটা বাচ্চা মেয়ে। গায়ে কাঁটা দিয়ে উঠল। চোখটা সামনের দিকে ফিরিয়ে গাড়ি চালাতে মন দিয়ে গোবিন্দ বিড়বিড় করে বলল, রাম রাম, কখন থেকে আপনাদের বলছি এবার চলুন, একে কাঁচা রাস্তা, ঝড় বাদলা একটা গাছের ডাল পড়লেই। গোবিন্দকে কথা শেষ করতে না দিয়ে শ্যামল বড়ুয়া থমকে উঠল। আহ, অলক্ষণে কথা বলিস না, তাড়াতাড়ি চালিয়ে হাইওয়েতে ওঠ। বৃষ্টির তোড়টা ক্রমশ বেশ বেড়ে গেল। ওয়াইপারটা ফুল স্পিডে চালিয়েও উইন্ডস্ক্রিনে জল কাটছে না। কাঁচা রাস্তাটা জলে ধুয়ে মুছে আছে। তার উপর জঙ্গল। হেডলাইটের আলো দুটো যেন মিয়ে পড়েছে। নার্ভ শক্ত করে গোবিন্দ যতটা পারছে স্পিড তুলে গাড়ি চালাচ্ছে। মাত্র 1 কিলোমিটার রাস্তা, তারপরে গ্রাম পড়বে, লোকালয়। কিন্তু এই 1 কিলোমিটারকেই মনে হচ্ছে 100 কিলোমিটার। সাবধানে রাস্তাটুকু পেরোতে গিয়েও মনে মনে আরেকটা যে আশঙ্কা করেছিল সেইটাই হয়ে গেল। গাড়ির একটা চাকা ধুপ করে পড়ে গেল একটা নরম কাদার গাড্ডায়। এখন স্পিড বাড়ানোর চেষ্টা করা মানে চাকাটা আরও গাড্ডা কেটে বসে যাবে। তখন আর কিছুতেই গাড়িটা গাড্ডা থেকে বার করা যাবে না। শ্যামল বড়ুয়া উদ্বিগ্ন গলায় বলে উঠল, কি হলো? চাকা গাড্ডায় পড়েছে। তাহলে গাড়িটা পেছন থেকে ধাক্কা দিয়ে ঠেলে তুলতে হবে। শ্যামল বড়ুয়া টেনশনে মুখ খারাপ করে ফেলল। শালা, দেখে চালাতে পারিস না? অন্য সময় হলে গোবিন্দ সহ্য করত না, কিন্তু এখন ঝগড়ার সময় নয়। বলল, এই জন্যই কখন থেকে বলছিল চলুন এবার। গ্যাঁট মেরে বসে না থেকে নামুন তো গাড়ি থেকে। দুজনে মিলে পেছন থেকে ঠেলে গাড়িটাকে আগে গাড্ডার থেকে তুলি। শ্যামল বড়ুয়া আর গোবিন্দ গাড়ি থেকে নেমে বৃষ্টিতে ভিজতে ভিজতে
পেছন থেকে গাড়িটা ধাক্কা দিতে শুরু করতেই শ্যামল বড়ুয়ার পকেটে বেজে উঠল মোবাইল ফোনটা। শ্যামল বড়ুয়া মনে একটু ভরসা পেল, যাক, মোবাইলের সিগন্যালটা তাহলে এসেছে। কিন্তু ফোনটা বার করেই চমকে উঠল, সিএলআইতে রমেন পোদ্দার। ফোনটা ধরে হ্যালো বলতে যেন গলাটা একটু কেঁপে গেল। ফিরে আসুন শ্যামল বাবু। মানে? গলাটা স্বাভাবিক করতে গিয়েও করতে পারল না শ্যামল বড়ুয়া। আমার কাজটা হয়ে গিয়েছে, এখন আর ফিরতে পারবো না। গাড়ির চাকা কাদায় আটকে গিয়েছে, বেশি দূর আসেনি, আপনি বরং হেঁটে চলে আসুন। নার্ভাস গলায় কোনো রকমে কথাগুলো বলল শ্যামল বড়ুয়া, কিন্তু কথাগুলো যেন শুনেও শুনলেন না রমেনবাবু। অদ্ভুত একটা গলায় বলতে থাকলেন, থালাটার কম্বিনেশন নম্বরটা পেয়ে গিয়েছি, থালাটা খুলতে পেরেছি, সব পরিষ্কার হয়ে গিয়েছে আমার কাছে। আর ওদের ছেড়ে আমি যেতে পারবো না। ওরা আমাকে আসল গল্পটা বলে দিয়েছে। আপনাদের কাছে মায়াভিলা নিয়ে গল্পটায় ভুল আছে। আমি সত্যিটা জেনে গিয়ে পুরো স্ক্রিপ্টটা লিখে নিয়েছি। আপনি কাগজগুলো এসে নিয়ে যান। এর মধ্যে পুরো স্ক্রিপ্ট লেখা হয়ে গেল? আপনাকে বললাম না গল্পের কোনো চেঞ্জ হবে না। কথাটা বলতে গিয়েও শ্যামল চুপ করে গেল। গলার ভেতরটা ভীষণ শুকনো লাগছে। ফোনের ওদিক থেকে খুব ক্ষীণ আওয়াজে ভেসে আসছে একটা বাচ্চা মেয়ের খিলখিল করে হাসির শব্দ। গোবিন্দ তিতি বিরক্ত গলায় বলে উঠল, কি হলো দাদা, ফোনটা পরে করবেন, ছাড়ুন এখন। একটা ঘোরের মধ্যে ফোনটা ছেড়ে শ্যামল বড়ুয়া খেয়াল করল মোবাইলটাতে এখনো সিগন্যালের একটাও দাঁড়ি নেই। তাহলে মোবাইলে কলটা এলো কি করে? আর বাচ্চা মেয়েটার হাসির শব্দ। কিন্তু এসব এখন ভাবার সময় নেই। এখন যত দ্রুত সম্ভব এই জায়গাটা থেকে চলে যেতে হবে। এরপর গাড়িটাকে অল্প ঠেলতে গাড্ডা থেকে উঠে গেল চাকাটা। 15 মিনিটের মধ্যে হাইওয়েতে ওঠা পর্যন্ত আর কোনো বিপত্তি হলো না। এবার তুমি বড় কোনো কাগজে চেষ্টা করো দেবরাজ, উদাস গলায় বললেন সুধন্য চৌধুরী। ভ্যাবসা গরমে অগোছালো ছোট্ট অফিসে নড়বড়ে একমাত্র টেবিলটার একদিকে মাথা এলিয়ে বসে আছেন সুধন্যবাবু, উল্টো দিকে চুপ করে মাথা নিচু করে বসে আছে দেবরাজ আর রিঙ্কি। টেবিলটার উপর এক গোছা বিক্রি না হওয়া এই সপ্তাহ কাগজ। একটু আগে কাগজের গোছাটা একরকম ছুঁড়ে ফেলে দিয়ে গিয়েছে নিতাই, সেই সঙ্গে বেশ কয়েকটা কটু কথা শুনিয়ে গিয়েছে। সুধন্যবাবু এই সপ্তাহ সাপ্তাহিক কাগজটার মালিক, সম্পাদক এবং অনেক খবরের সংবাদদাতাও। ব্যাংকের উঁচু পোস্ট থেকে অবসর নেওয়ার পর একটা দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করতে মেয়ে রিঙ্কিকে নিয়ে অনেক উৎসাহ নিয়ে বার করেছিলেন কাগজটা। সুধন্যবাবুর কিছু বড় কোম্পানিতে জানাশোনা সূত্রে কয়েকটা বড় বিজ্ঞাপন আর স্থানীয় কিছু ছোটখাটো বিজ্ঞাপনের ভরসায় শুরু হয়েছিল কাগজটা। দিনকালে বড় বিজ্ঞাপনগুলো কমেছে। স্থানীয় বিজ্ঞাপন বলতে আছে প্রাইভেট টিউটার, পেইং গেস্ট আর গানের দিদিমণিদের বিজ্ঞাপন। আরেক দিকে বেড়েছে কাগজ বার করার খরচ, তার উপর বিক্রি নেই। প্রত্যেক শনিবার ভোরবেলায় যখন সেন্টারে বড় কাগজের গাড়ি আসে,
নিতাইদের মতো খবর কাগজওয়ালাদের তোষামত করে নিজের কাগজগুলো বিক্রি করার জন্য ধরান সুধন্যবাবু। এবার একে একে তারাও সরে যাচ্ছে। দেবরাজ এই সপ্তাহ সাপ্তাহিকের একমাত্র মাইনে পাওয়া সাংবাদিক। মাইনেটা অবশ্য যৎসামান্য, সেটা নিয়ে দেবরাজ ভাবে না। বয়স অল্প। দেবরাজ আসলে চায় কাজ শিখতে, এবং সুধন্যবাবুর কাছ থেকে ভালো কাজ শেখার যেন শেষ নেই। দেবরাজ মাঝে মাঝে অবাক হয়ে ভাবে, যে মানুষটা সারাটা জীবন ব্যাংকে হিসেব নিকেশের কাজ করে গেলেন, তিনি এত ভালো খবর লেখেন কি করে? এরকম একজন গুণী মানুষকে যখন নিতাইয়ের মতো ছেলেরা অপমান করে কাগজগুলো টেবিলের ওপর ছুঁড়ে ফেলে দিয়ে যায়, দেবরাজের মনে হয় অপমানের হুলগুলো যেন নিজের গায়েও পিচ্ছে। এই যে কাগজটার বিক্রি দিনে দিনে ক্রমশ কমে যাচ্ছে, সাংবাদিক হিসেবে কোথাও একটা যেন নিজেরও দায় আছে। তুমি এত ভেঙে পড়ছো কেন বাবা? রিঙ্কি সুধন্যবাবুকে চাঙ্গা করতে বলতে থাকলো। তুমিই তো বলো, মাত্র একটা দুর্দান্ত খবর সবার আগে ছেপে দিতে পারলে কাগজটার ভাগ্যই ঘুরে যেতে পারে। আমরা হয়তো পরের শনিবারই বার করে ফেলতে পারবো সেরকম একটা খবর। সুধন্যবাবু ম্লান হাসলেন। আমি এখনো সেটাই বিশ্বাস করি, কিন্তু সেরকম খবর আর আমরা পেলাম কই? লোকের এখন পকেটে পকেটে ইন্টারনেট, যেমন ইচ্ছে যা ইচ্ছে পড়তে পারছে। না, একটা সিদ্ধান্ত নিয়েই নিলাম, বুঝলি? এভাবে আর চলতে পারে না। এই মাসটাই শেষ। কয়েকটা বিজ্ঞাপনের অ্যাডভান্স নেওয়া আছে, সেগুলো ছেপে বেরিয়ে গেলেই বন্ধ করে দেব এই সপ্তাহ। দেবরাজ ক্যালেন্ডারের দিকে তাকালো। এই মাসটা সবে শুরু হয়েছে, তবে আর মাত্র 3টে শনিবার আছে, তারপরেই বন্ধ হয়ে যাবে এই সপ্তাহ। লুকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল দেবরাজ। তারপর নিজেকে সামলে সুধন্যবাবুকে বলল, আজকে কোথায় একটা যেতে হবে বলেছিলেন না স্যার? কোথায় কোথায় কে কি খবর জোগাড় করতে যাবে তার লিস্টটা সুধন্যবাবু নিজে তৈরি করেন। এই অবস্থাতেও যে দেবরাজ ডিউটি খুঁজছে, সেটা দেখে ভালো লাগলো সুধন্যবাবুর। ডায়েরিটা খুললেন। একটা রাজনৈতিক দলের মিটিং আছে, একটা বাস স্ট্যান্ডের উদ্বোধন আছে, ইতিহাসবিদ অমূল্যবাবু একটা ধারাবাহিক কলাম লিখছিলেন, তার এই সপ্তাহের কিস্তিটা নিয়ে আসার আছে। ডায়েরির পাতা উল্টোতেই পেয়ে গেলেন একটা আমন্ত্রণ পত্রের খাম। চিঠিটা এই ঠিকানায় এলেও এসেছে দেবরাজের নামে। একদম ভুলে গিয়েছিলেন ওটা দেবরাজকে দিতে। দেবরাজের দিকে খামটা এগিয়ে দিয়ে বললেন, তোমার নামে একটা চিঠি আছে। দেবরাজ হাত বাড়িয়ে খামটা খুলে কার্ডটা বার করে বেশ অবাকই হলো। ওয়াইল্ড ড্রিমস আনলিমিটেড বলে এক সিনেমা কোম্পানির প্রযোজক সৈকত সান্যাল একটা বড় হোটেলের ব্যাংকোয়েটে প্রেস কনফারেন্স ডেকেছেন। প্রেসকে ডেকে তারা তাদের আগামী সিনেমা মায়াভিলার ব্যাপারে ব্রিফিং দিতে চায়, আর গানের সিডি লঞ্চ হবে। অবাক হলেও দুটো কারণে। প্রথমত, এই সপ্তাহ এতই ছোট কাগজ যে কেউ প্রেস কনফারেন্সে কার্ড দিয়ে ডাকে না। আর দ্বিতীয়ত, মায়াভিলা নামটা। কয়েকদিন আগের শনিবারের রাত্রের ঘটনাটা মনে পড়ল। সেই মেয়েটা মায়া, সেই মেয়েটাও বলেছিল মায়াভিলায় থাকে। অবশ্য জায়গাটা বলেনি, নামের মিলটা কাকতালীয় হতে পারে। মেয়েটার মুখটা কিছুতেই ভুলতে পারেনি দেবরাজ। এখনও রাত্রে শুয়ে চোখ বন্ধ করলে মেয়েটার মুখটা ভেসে ওঠে, বিশেষ করে মায়াবী চোখ দুটো। সার্থক নাম, মায়া।
দেবরাজ সেই শনিবারের কথা বা মায়ার কথা সুধন্যবাবু বা রিঙ্কিকে কিছু বলল না। কার্ডটা পড়ে রাখার জন্য বাড়িয়ে দিল সুধন্যবাবুর দিকে। সুধন্যবাবু কার্ডটা দেখেই বলে উঠলেন, সৈকত সান্যাল তোমাকে ইনভাইট করেছেন? চেনেন নাকি? সৈকত সান্যাল হচ্ছেন একজন নামকরা সিনেমার প্রডিউসার। ভদ্রলোকের সঙ্গে আমার পরিচয় আমি যখন চাকরি করতাম তখন থেকে। আমাদের ব্রাঞ্চের সঙ্গে বিজনেস ছিল। বেশ কিছু হিট সিনেমা হয়েছে ওনার প্রোডাকশন হাউস থেকে। কয়েকদিন আগে একজনের কাছে শুনেছিলাম ভদ্রলোকের হঠাৎ খেয়াল চেপেছে এবার একটা ভৌতিক সিনেমা প্রযোজনা করবেন। এটা মনে হচ্ছে সেই সিনেমারই প্রেস কনফারেন্স। দেবরাজ বলল, আশ্চর্য, আপনার এত পরিচিত আর কার্ড পাঠালেন আমার নামে? সুধন্যবাবু ঝুঁকে দেবরাজের কাঁধটায় চাপড় দিয়ে বললেন, এর মানে হচ্ছে তোমারও একটা নিজের পরিচিতি তৈরি হচ্ছে। যাও, ঘুরে এসো। আই অ্যাম ভেরি হ্যাপি দেবরাজ। সৈকত সান্যালকে আমার বেস্ট উইশেস জানিও। রিঙ্কি সুধন্যবাবুর হাত থেকে কার্ডটা নিয়ে দেখে বলে উঠল, হ্যাঁ, তুই যা না দেবরাজ, সিনেমার প্রেস কনফারেন্স মানে বড় বড় সেলিব্রিটিদের দেখতে পাবি। গানের সিডি লঞ্চ আছে, তাই গিফটও পেতে পারিস। আর সব শেষে হাইটি তো থাকবেই। সুধন্যবাবু কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তবে দেবরাজ, এটা কিন্তু একটা নিছক সিনেমার প্রেস কনফারেন্স আর হাইটি পার্টি নাও হতে পারে। বিশ্বস্ত সূত্রে আমার কাছে খবর আছে এই সিনেমাটা তৈরির পেছনে একটা গন্ডগোলও আছে। দেবরাজ আর রিঙ্কি উৎসুক হয়ে উঠল। সুধন্যবাবু একটু জল খেয়ে শুরু করলেন, তোমাদের যা বললাম, সৈকত সান্যালের হঠাৎ খেয়াল চেপেছে এবার একটা ভৌতিক সিনেমা প্রযোজনা করবেন। সৈকত নিজের সিনেমার গল্পের ব্যাপারে খুব খুঁতখুঁতে বলে নিজেই ভূতের গল্প বাঁচতে বসেছিলেন, কিন্তু একের পর এক গল্প পড়েও সিনেমা করার জন্য কোনো জুৎসই গল্প ঠিক মনের মতো পাচ্ছিলেন না। উনি চাইছিলেন একটা নতুন ধরনের বা অন্যরকম প্যারানর্মাল গল্প, যাতে একটু ঐতিহাসিক ছোঁয়া থাকবে। অবশেষে ওকে সেরকম এক গল্পের সন্ধান দিয়েছিলেন একজন, অসীম ব্যানার্জি। অসীমবাবু টালিগঞ্জের একজন পরিচিত গল্পকার, স্ক্রিপ্ট রাইটার, হয়তো নাম শুনে থাকবে। অনেক হিট সিনেমার গল্প, স্ক্রিপ্ট সব লিখেছেন। উনি একদিন কথায় কথায় সৈকত সান্যালকে একটা গল্প শুনিয়েছিলেন, যা নাকি আসলে সত্যিকারের প্যারানর্মাল গল্প। সৈকত সান্যালের খুব পছন্দ হয়ে গিয়েছিল গল্পটা। অসীমবাবুকে বলেছিলেন ওই সত্যিকারের প্যারানর্মাল গল্প অবলম্বনে চটপট স্ক্রিপ্টটা লিখে ফেলতে। অসীমবাবু বলেছিলেন যে জায়গাটা নিয়ে গল্পটা, সেখানে উনি 2-1 দিন ঘুরে আবহাওয়াটা বুঝে এসে লিখে ফেলবেন ফাইনাল স্ক্রিপ্টটা। অন্যদিকে টালিগঞ্জের প্রথম সারির অভিনেতা অভিনেত্রীদের গল্পের সারাংশটুকু শুনিয়ে গল্পের চরিত্রগুলোতে অভিনয়ের জন্য ডেট বুক করে শুটিংয়ের তোড়জোড় শুরু করে দিয়েছিলেন সৈকত সান্যাল। এমন সময় একদিন খবর পাওয়া গেল অসীমবাবু হঠাৎ করে সাংঘাতিক অসুস্থ হয়ে মানসিক হাসপাতালে ভর্তি হয়েছেন। অসীমবাবুর কথা একেবারে অসংলগ্ন, কোনো কথার কোনো মানে করা যাচ্ছে না। এর সঠিক কোনো কারণ অনুমান করতে পারছেন না ডাক্তাররা। শুধু একটা সন্দেহ করছেন, কোনো কিছুতে মারাত্মক ভয় পেয়েছিলেন অসীমবাবু। ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা খবর মৃদু চাউর হলো, প্যারানর্মাল গল্পটা লিখতে গিয়েই নাকি অসীমবাবুর এই দশা হয়েছে। অন্যদিকে
অসীমবাবুর এই অবস্থা হওয়াতে সৈকত সান্যালের মাথায় হাত পড়ল। অসীমবাবুর বাড়ি থেকে শুধু উদ্ধার করতে পারলেন স্ক্রিপ্টার কাজ, যতটুকু করতে পেরেছিলেন সেই কাগজগুলো। সেইটুকু পড়ে সৈকত সান্যালের মনে হয়েছিল গল্পের লাইন ধরে দিব্যি কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছিলেন অসীমবাবু। এদিকে এখন কার্ডটা দেখে বুঝছি সিনেমাটাও হচ্ছে, তাই নিয়েই প্রেস কনফারেন্স। সুতরাং খবর করার মতো গন্ধ আছে। রিঙ্কি জিজ্ঞেস করল, তোমার তো 1000টা খবর পাওয়ার সোর্স আছে, এই খবরটা কোথা থেকে পেলে? সুধন্যবাবু হাসলেন। সৈকত সান্যালের অফিসে বিলাস সাউ বলে একটা লোক কাজ করত। সৈকত সান্যালের ব্যাংকের কাগজপত্র নিয়ে আমার কাছে আসতো মাঝে মাঝে। ভালোই আলাপ ছিল। সেদিন করুণাময়ীর কাছে হঠাৎ দেখা হয়েছিল। দুগতার পর বিলাস বলল এখন সৈকত সান্যালের চাকরিটা ছেড়ে দিয়েছে। ওই এই সিনেমার ঘটনাটা বলল। সিনেমাটা করবেনই বলে জেদ চেপে গেছে সৈকত সান্যালের। তবে ভেতরে ভেতরে আরও নাকি অনেক গন্ডগোল চলেছিল। তার সবটা অবশ্য বিলাসের জানা নেই। তবে লোকে চাকরি ছেড়ে দিলে অনেক সময় পুরনো মনিবের অনেক গালমন্দ করে, তাই সত্যাসত্য জানা নেই। দেবরাজ আনমনা হয়ে জিজ্ঞেস করল, মায়াভিলা জায়গাটা কোথায়? বিলাস যেটুকু বলেছিল তাতে মনে হয় ডায়মন্ড হারবার ছাড়িয়ে কাকদ্বীপের দিকে যেতে একটা জায়গায়, হাইওয়ে থেকে খানিকটা ভেতরে ঢুকে একটা পরিত্যক্ত দোতলা বাড়ি। বাড়িটার 1 কিলোমিটারের কাছাকাছি নাকি কোনো জনবসতি নেই। আশেপাশের গ্রামের লোকেরা ওটাকে হানা বাড়ি বলে। দিনের বেলাতেও পারতপক্ষে কেউ মায়াভিলার দিকে পা মারায় না। বিলাসের কথা সত্যি হলে বিস্ময়কর ব্যাপার হচ্ছে মায়াভিলা পরিত্যক্ত হলেও একেবারে ভগ্নস্তূপ নয়। শোনা যায় মায়াভিলাকে 3 বার আগুন লাগিয়ে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আশ্চর্যের ব্যাপার সেরকম কিছুই ক্ষতি হয়নি বাড়িটার। বাড়িটার দরজা জানালা মোটামুটি সব ঠিক আছে। ভেতরে দামি সেগুন কাঠের আসবাবপত্র আছে, এমনকি কিছু বাসনপত্রও আছে। হয়তো হানাবাড়ি বলে অপবাদ আছে বলে চোর কখনো চুরি করতে মায়াভিলায় ঢোকে না। এই বাড়িটায় শেষ কবে মানুষ বসবাস করেছে সে নিয়ে আশেপাশের গ্রামে নানান মতভেদ আছে। তবে সকলের কথা এক করে অনুমান করা যায় যে গত 70 বছরে এই বাড়িতে অন্তত কেউ বসবাস করেনি। মায়াভিলাতে ভূতের উপদ্রব কিরকম সেই নিয়েও অনেক জনশ্রুতি আছে। সৈকত সান্যালের সিনেমার গল্পটাও নাকি সেরকম একটা জনশ্রুতির ওপর ভিত্তি করে। যাকে প্রেস কনফারেন্সটা এনজয় করার পাশাপাশি তুমি ভালো করে সব খোঁজ খবর নিয়ে দেখো এই সপ্তাহের শেষ সংখ্যার জন্য মায়াভিলাকে নিয়ে একটা শেষ ইন্টারেস্টিং স্টোরি খাড়া করতে পারো কিনা। শেষ হল শ্রী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের ভৌতিক গল্প মায়াভিলার প্রথম পর্ব। গল্পটি শুনে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না। সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার অনুরোধ রইল, যাতে গল্পের আঙিনায় নতুন কোনো গল্প আপলোড হলে অথবা চলতি গল্পের কোনো নতুন পর্ব আপলোড হলে তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার ফেসবুকের বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার পেজটাকে ফলো করার জন্য। আপনারা সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই শুভকামনা জানিয়ে শেষ করছি। নমস্কার।